গতকাল আমরা দেখেছি একজন শিক্ষার্থী যেও হয়তো এই দেশের জন্য বড় অবদান রাখতে পারতো এবং এই দেশের জন্য একটা মূল্যবান সম্পদ হতে পারত, সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে নির্মমভাবে রডের আঘাত করে তার চোখটাকেই চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে। সিলেট এমএজি ওসমান মেডিকেলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ডক্টর জানিয়ে দিয়েছে সরি, এই চোখ দিয়ে সে আর কোনোদিন দুনিয়ার আলো দেখতে পারবে না। অথচ এই শিক্ষার্থীও সে হয়তো এই দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারত, সে হয়তো এই দেশে শিক্ষাঙ্গনে বড় অবদান রাখতে পারত, কিন্তু এই সামান্য রাজনৈতিক স্বার্থে তার চোখের দৃষ্টি চিরতরে কেড়ে নেওয়া হলো। কি হবে এমন রাজনীতি দিয়ে? রাজনীতি ছিল জনগণের জন্য, অথচ রাজনীতি আজ কত মায়ের বুক খালি করছে। আমরা এই নতুন বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এমন দৃশ্য আর দ্বিতীয়বার দেখতে চাই না। মেধার যোগ্যতার ভিত্তিতে যদি নিয়োগ না দিয়ে দলীয় চামচামির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, যখন যেই দল ক্ষমতায় আসবে শুধু তাদের লোকদেরকে নিয়োগ দেয় আর অন্যদেরকে বঞ্চিত করার চেষ্টা চালায়, তাহলে এই জাতি কখনোই এই ক্ষেত্রে মান সম্পন্ন হতে পারবে না, বরঞ্চ তারা এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে। আমরা দেখেছি এই দল ক্ষমতায় আসতে না আসতে ব্যাংকে বলেন, ভার্সিটিতে বলেন, প্রতিটা ক্ষেত্রে নিজেদের চামচাগুলোকে এস্টাবলিশ করতে গিয়ে অনেক মেধাবী থেকে জাতিকে বঞ্চিত করেছে। এমন এমন লোককেও তারা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে যারা বাংলাদেশের জন্য একটা নেয়ামত ছিল, রবের বিশেষ নেয়ামত ছিল, যাদের কদর করা দরকার ছিল। একটা কথা মাথায় রাখবেন, যারা নেয়ামতের কদর করে না, আল্লাহ তাদেরকে নেয়ামত দেয়ও না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও আমার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। সুতরাং এ সমস্ত দলের চাটুকারিতা ছাড়েন, সব জায়গায় দলীয় প্রভাব বাড়ানোর এই চেষ্টা ছাড়েন, না হলে এক সময় মেধাবীয়া খুঁজে পাবেন না, প্রতিটা ক্ষেত্রে লোকই খুঁজে পাবেন না, তখন এই দলীয় চামচারা আপনাদের পতন আর ঠেকাতে পারবে না। ভাষা হলো বাহন। মানুষের ভেতরে যতই জ্ঞান থাকুক না কেন, ভাষাগত যোগ্যতা না থাকলে সে সেটাকে প্রকাশও করতে পারে না, এবং ভাষাগত যোগ্যতা না থাকলে জ্ঞানের পূর্ণতাও কখনো সাধিত হয় না। অথচ আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার অর্ধ শতাব্দী অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, অধিকাংশ শিক্ষার্থী নিজের মাতৃভাষাটা পর্যন্ত ঠিকভাবে পারে না, আর ইংরেজি এবং অন্যান্য ভাষা তো আরো দূরের কথা। কয়জন শিক্ষার্থী এমন আছে প্রমিত বানানরীতি অনুসারে শুদ্ধভাবে লিখতে পারবে এবং সে যথাযথভাবে বাংলা ভাষার সাথে এতটুকু পরিচিত অন্তত আছে যা দ্বারা মোটামুটি সে তার জ্ঞানকে জাতির সামনে শুদ্ধভাবে উপস্থাপন করতে পারবে? দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের প্রবাসীদেরও বড় একটা সংখ্যক আছে মিডল ইস্টে। যদি তাদেরকে এই মিডল ইস্টে যাওয়ার আগে ভাষাগত যোগ্যতাটাও তাদের ভেতরে থাকতো, বাংলা ইংলিশের পাশাপাশি আরবিটাও যদি তারা জানতো, তাহলে মিডল ইস্টে গিয়েও ভাষাগত যোগ্যতার মাধ্যমে তারা আরো ভালো পজিশনে থাকতে পারতো। কিন্তু আমাদের মাননীয় একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়েও আরবি ভাষাটাও যাতে শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজে, এটা নিয়ে কথা বলার কারণে সেকুলারদের কেমন যেন লেজের মধ্যে আগুন ধরে গিয়েছে। তারা ট্রোল করতে শুরু করেছে, আরে সবাইরে যদি কোরআন হাদিসের মৌলবী বানিয়ে ফেলা হয় তাহলে জাতির কি হবে? অথচ আরবি ভাষার এই যোগ্যতাটা যদি অর্জন হয়, শুধু কোরআন হাদিসে বুঝতে পারবে তা না, বরঞ্চ আমাদের প্রবাসী যারা প্রবাসে যায়, বিশেষ করে মিডল ইস্টে, তারাও কিন্তু সেখানে তাদের কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারবে এবং বিভিন্নভাবে উপকৃত হতে পারবে। তা আমি মনে করি ভাষাগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নাই এবং এক্ষেত্রে সকলের নজর দেওয়া গুরুত্বপূর্ণ বটে। দ্বিতীয় বিষয় হলো আমাদের শিক্ষা কারিকুলামটা মেধা কেন্দ্রিক এবং মানসম্মত হওয়া উচিত। আমাদের কারিকুলাম তেমন হওয়া দরকার ছিল যে শিক্ষার্থীরা ক্রিটিক্যাল থিঙ্কিং এ অভ্যস্ত হবে, উদ্ভাবনী ক্ষমতায় অভ্যস্ত হবে, বাস্তবমুখী দক্ষতা বাড়বে। শুধুমাত্র তত্ত্ব শেখা না, আমি অনেক তত্ত্ব জানি, অনেক সংজ্ঞা মুখস্থ করেছি, কিন্তু বাস্তবতার সাথে এগুলো সম্পর্ক নাই এবং বাস্তবিক আমার কোনো দক্ষতাও নাই, তাহলে এত তত্ত্বের পসরা দিয়ে আমার কি হবে? বাস্তব জীবনে এর দ্বারা আমি কতটুকুই বা উপকৃত হতে পারবো? 3 নম্বর বিষয় হলো নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা হওয়া দরকার। শুধু বইয়ের জ্ঞান অর্জনে যথেষ্ট না, বরঞ্চ চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিক শিক্ষা এগুলোকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। মনে রাখতে হবে যে আল্লাহর সঙ্গে সৎ না, সে আল্লাহর বান্দাদের সঙ্গে সৎ হবে এটা আশাও করা যায় না। প্রতিটা শিক্ষার্থীর ভেতরে আমরা ন্যূনতম আল্লাহর ভয় যদি না ঢোকাতে পারি, তাহলে ভবিষ্যতে তাদের দ্বারা দেশ যেভাবে গড়ার সম্ভাবনা ছিল একইভাবে ধ্বংস হওয়ার আশঙ্কাও কিন্তু আছে। কারণ এই দেশে সবচাইতে বড় বড় দুর্নীতি, সবচাইতে বড় বড় প্রতারণা শিক্ষিত মানুষেরাই
করে থাকে, যেগুলো অশিক্ষিতরা কল্পনাও করতে পারবে না। এজন্য শিক্ষার সঙ্গে সঙ্গে তার সততা, তার নৈতিকতা, তার ধর্মীয় মূল্যবোধ এগুলোও যাতে বৃদ্ধি পায় এদিকে নজর দেওয়া দরকার। এজন্য দরকার ছিল প্রতিটা লেভেলে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদেরকেও শিক্ষক হিসাবে নিয়োজিত করে তাদের দ্বারা ধর্মীয় শিক্ষা এবং আল্লাহ ভিত্তিক শিক্ষাটাও এমন ভাবে দেওয়া হবে যাতে করে যে যেই সেক্টরেই যাক না কেন তার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হবে না, জাতি ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা এই একজন মানুষের একটা টাকাও কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবে না। চতুর্থ বিষয় হলো প্রযুক্তি ও ভবিষ্যৎমুখী শিক্ষা। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে আমরা যদি তাল মেলাতে চাই তাহলে কোডিং বলেন, এআই বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল স্কিল এগুলো আমাদের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা দরকার। না হলে যুগের সঙ্গে আমরা তাল মেলাতে পারবো না। পৃথিবী এগোতে থাকবে সামনের দিকে আর আমরা আটকে থাকবো নির্দিষ্ট একটা গণ্ডির ভেতরে, যেটাই জাতির জন্য মোটেও কল্যাণ বয়ে আনবে না। পঞ্চম বিষয় হলো গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়া দরকার। উচ্চশিক্ষায় গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট ও সুযোগ সুবিধা রাখা দরকার। বিগত দিনে এই প্রেস ক্লাবে আমাদের ভাই সাদিক কায়েম দুঃখ করে বলেছিলেন যে ঢাকা ভার্সিটির মতো প্রতিষ্ঠানেও গবেষণায় বাজেট হলো জিরো। যেই তথ্য আমার নিজেরও জানা ছিল না। গবেষণার জন্য জিরো মানে কোনো বাজেটই আলাদা করে রাখা হয় নাই। এটা একটা জাতির জন্য লজ্জা এবং আফসোসের বিষয় ছাড়া আমি মনে করি কিছু হতে পারে না। ষষ্ঠ বিষয় হলো মানসম্মত ও কারিগরি উপযোগী শিক্ষাক্রম হওয়া দরকার। আমাদের সমস্ত ক্ষেত্রে বাস্তব জীবনে কাজে লাগে, যেটা আমি আগেও পয়েন্টে এনেছি, এই ব্যাপারটাকে খুব বেশি করে ফোকাসে আনা দরকার এবং এক্ষেত্রে ভোকেশনাল শিক্ষাকে, কারিগরি শিক্ষাকে মূলধারা শিক্ষার মতো সমান গুরুত্ব, সামাজিক মর্যাদা দেওয়া, যাতে করে শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা গতকালের একটা প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষভাবে আমি আলোচনায় আনতে চাচ্ছি, যে রাজনীতিটা, বিশেষ করে দলীয় রাজনীতির প্রভাবগুলো শিক্ষাঙ্গনে এমন ভাবে পড়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, র্যাগিং এবং মেধা অবমূল্যায়নের প্রথা এই দেশের মধ্যে কেমন যেন অঘোষিতভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। যখন যেই দল ক্ষমতায় যায় তাদের দলীয় গুন্ডা বাহিনী এমনভাবে শিক্ষাঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় যার দ্বারা অনেক সময় মেধাবীরা বঞ্চিত হয় এবং দলের চাটুকার যারা তারাই শুধুমাত্র সুযোগ সুবিধা পায়। পরবর্তী বিষয় হলো শহর এবং গ্রামের শিক্ষা আর পাশাপাশি জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার বৈষম্য কবে দূর হবে একমাত্র আল্লাহই ভালো জানে, আমরা জানি না। গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত বহু শিক্ষা প্রতিষ্ঠান এমন আছে যেখানে অবকাঠামোগত উন্নয়নও নাই, আবার শিক্ষকদের মানও এটা উল্লেখযোগ্য পর্যায়ে নাই। আর মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে একজন মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের মোশাররফ ভাই তিনি তো আলোচনা করে গেলেন যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে এখানে শিক্ষকদের মান যাতে ঠিক থাকে, পাশাপাশি অবকাঠামোগত ক্ষেত্রেও যাতে বৈষম্য না হয়, এটা নিয়ে এখনো পর্যন্ত আশাব্যঞ্জক কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এই বৈষম্য দূর হওয়া দরকার। পাশাপাশি দরিদ্র ও বিশেষ চাহিদা